হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব লাভ ফর ইউ চাইনিজ ড্রামাটির পার্ট 2। প্রথম পার্টটি দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে করে বুঝতে সুবিধা হবে। সো চলো এবার শুরু করা যাক। চ্যান লিবিনের মৃত্যুর পর চ্যানি এবং মিয়াওজিং মিলে তার শেষকৃত্য সম্পন্ন করে। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল আর মিয়াওজিং নীরবে ছাতা ধরে চ্যানির পাশে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তার মা এসে তাকে নিয়ে যেতে চাইলে এবার সে স্পষ্ট জানিয়ে দেয় চ্যানিকে একা ফেলে কোথাও যাবে না। এদিকে চ্যানি জানতে পারে যে বিলিয়ার্ডস হলে সে কাজ করত, তার মালিক সেটি বিক্রি করতে চান। অনেক কথাবার্তার পর হলটি চ্যানির নামে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু ঠিক তখনই এক বন্ধু এসে জানায় শহরের অনেক ছোট ব্যবসায়ী হঠাৎ করে নিজেদের দোকান বিক্রি করে দিচ্ছে। বিষয়টি শুনে চ্যানির সন্দেহ হয় যে সবাই হয়তো গ্রিন লাইফ কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিল। অন্যদিকে স্কুল শেষে মিয়াওজিং তার মায়ের অফিসে গিয়ে দেখে তিনি তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। ঋণের চাপে এবং পাওনাদারদের হুমকিতে তিনি মেয়েকে হোস্টেলে চলে যেতে বলেন, তো মিয়াওজিং মাকে অনুসরণ করতে অস্বীকার করে, কারণ তার পড়াশোনা ছেড়ে পালাতে সে রাজি নয়। চ্যানি নিজের মতো করে তদন্ত শুরু করে এবং জানতে পারে মিয়াওজিং এর মা গোপনে বাড়িটি মর্টগেজ রেখেছিলেন, অর্থাৎ চ্যান লিবিনের রেখে যাওয়া বাড়িটিও এখন বিপদের মুখে। এতে ক্ষুব্ধ হয়ে চ্যানি তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে স্কুলে গিয়ে দেখে এক ব্যক্তি জোর করে মিয়াওজিংকে গাড়িতে তোলার চেষ্টা করছে। চ্যানি তাকে থামিয়ে বলে, লোকটি শুধু বলে যায় যদি মিয়াওজিং তার মায়ের সঙ্গে দেখা করতে চায় তাহলে বাস স্ট্যান্ডে যেতে হবে। চ্যানি সঙ্গে সঙ্গে মিয়াওজিংকে নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার মায়ের কোনো খোঁজ মেলে না। অবশেষে মিয়াওজিং বুঝতে পারে তার মা তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেছেন। এরপর বাধ্য হয়ে সে স্কুল হোস্টেলে থাকতে শুরু করে। নিজের খরচ চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজও শুরু করে। সময়ের সঙ্গে শীত নেমে আসে, কিন্তু মিয়াওজিং এর কাছে গরম কাপড় কেনার মতো টাকাও ছিল না। স্কুল শেষে সে কাচের বোতল আর পুরনো জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করত, এতে সামান্য কিছু টাকা রোজগার করতে পারে। চ্যানি যখন তার এই কষ্টের কথা জানতে পারে তখন সে নিজের সামর্থ্য অনুযায়ী একটি গরম কটন কোট কিনে স্কুলে নিয়ে যায়, কিন্তু আত্মসম্মানের কারণে মিয়াওজিং সেই সাহায্য নিতে রাজি হয় না। চ্যানি কোটের সঙ্গে একটি ছোট্ট চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল মন দিয়ে পড়াশোনা করো আর এসব কষ্টের কাজ করা বন্ধ করো। তবুও মিয়াওজিং নিজের সিদ্ধান্তে অটল থাকে। এদিকে চ্যানিও সহজ জীবন কাটাচ্ছিল না। সে স্কুল ছেড়ে পুরো সময় বিলিয়ার্ডস হল সামলাতো, পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য অটো রিপেয়ার শপেও কাজ করত। অল্প বয়সে জীবনের দায়িত্ব তাকে অনেক পরিণত করে তুলেছিল। একদিন সে জানতে পারে কয়েকজন লোক মিয়াওজিংকে বিরক্ত করছে। রাগের মাথায় তাদের বাড়িতে গিয়ে সে সবাইকে মারধর করে। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আইনগতভাবে তখন মিয়াওজিংই ছিল চ্যানির একমাত্র পারিবারিক অভিভাবক, তাই থানার ফোন পেয়ে সে সেখানে পৌঁছে যায়। সে চ্যানিকে বকাঝকা করে বলে প্রতিটি সমস্যার সমাধান মারামারি হতে পারে না। যদিও পুলিশ বুঝতে পারে যে চ্যানির উদ্দেশ্য খারাপ ছিল না, তাই শুধু সতর্ক করে তাকে ছেড়ে দেয়। কিছুদিন পর স্কুল হোস্টেলের পাইপ লাইনের মেরামতের জন্য সব বোর্ডিং ছাত্রছাত্রীকে কয়েকদিনের জন্য বাড়ি ফিরে যেতে বলা হয়, কিন্তু মিয়াওজিং চ্যানির বাড়িতে ফিরতে সংকোচ বোধ করে। তার মনে হয় তার মায়ের ভুলের কারণেই চ্যানির জীবন এত কঠিন হয়ে গেছে। এই দুটানায় সে রাস্তায় ঘুরতে ঘুরতে একটি ইন্টারনেট ক্যাফেতে চাকরির বিজ্ঞাপন দেখে। এখানে রিসেপশনিস্টের কাজের পাশাপাশি থাকার জায়গা এবং বেতন দুটোই দেওয়া হয়। সে সঙ্গে সঙ্গে চাকরিটির জন্য আবেদন করে এবং কাজ পেয়ে যায়। এরপর থেকে তার জীবন পুরোপুরি বদলে যায়। দিনে স্কুলে পড়াশোনা আর রাতে ইন্টারনেট ক্যাফেতে ক্যাশিয়ারের কাজ, এই নিয়ে চলতে থাকে তার দিন। একদিন চ্যানির এক বন্ধু ক্যাফেতে মিয়াওজিংকে দেখে সব কথা চ্যান ইকে জানায়। খবর পেয়ে চ্যানি প্রথমে তাকে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার উপযোগী করে তোলে। ওর ক্যাফেতে গিয়ে মিয়াওজিংকে বাড়ি ফিরে আসতে অনুরোধ করে, কিন্তু মিয়াওজিং ইচ্ছা করেই তাকে উপেক্ষা করে এবং বলে তার জীবনের হস্তক্ষেপ না করতে। তবুও চ্যানি হাল ছাড়ে না। পরের কয়েকদিন সে সব সময় মিয়াওজিং এর পাশে থাকতে শুরু করে, কি যখন সে কুড়িয়ে জিনিসপত্র সংগ্রহ করত চ্যানিও তার সঙ্গে সেই কাজ করত। মিয়াওজিং এর অভিমান গলতে থাকে। অবশেষে একদিন সে চ্যানিকে ক্ষমা করে দেয়, নিজের ভুল স্বীকার করে আন্তরিকভাবে ক্ষমা চায়। সে বলে রাগের মাথায় তাকে বাড়ি থেকে চলে যেতে বলাটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এবার সে শুধু চায় মিয়াওজিং আবার বাড়িতে ফিরে আসুক। শেষ পর্যন্ত মিয়াওজিং কোনো কথা না বলে চ্যানির সঙ্গে বাড়ি ফিরে আসে।
আসে। এতদিনে তারা দুজনেই বুঝে গিয়েছিল পৃথিবীতে একে অপরের চেয়ে আপন আর কেউ নেই। বাড়িতে ফিরে মিয়াওজিং দেখে সবকিছু আগের মতোই আছে, কিন্তু ফ্রিজ পুরো খালি। বিদ্যুৎ বিল না দিতে পারায় বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত সেদিন তার কাছে 2 কাপ ইনস্ট্যান্ট নুডলস ছিল, তাই দুজনে সেটাই রান্না করে রাতের খাবার খায়। পরদিন চ্যান ই মিয়াওজিংকে নিয়ে বিদ্যুতের বিল দিতে যায়, কিন্তু প্রায় 200 ইউয়ানের বিল দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। তখন মিয়াওজিং নিজের জমানো কিছু টাকা বের করে বলে সে যেহেতু এই বাড়িতেই থাকে তাই সংসারের খরচে তারও সমান দায়িত্ব আছে। এরপর দুজন মিলে স্ক্র্যাপ সংগ্রহ করতে শুরু করে। চ্যানি তাকে শেখায় যে পুরনো লোহা ও ধাতব জিনিস বিক্রি করলে অ্যালুমিনিয়ামের ক্যানের চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায়। সারাদিন কষ্ট করে স্ক্র্যাপ সংগ্রহ করে যা আয় হতো তা দিয়েই তারা ধীরে ধীরে সংসার চালাতে শুরু করে। একদিন চ্যানি নিজের জন্য কিছু না কিনে শুধু মিয়াওজিং এর জন্য একটি ঠান্ডা পানীয় কিনে দেয়। কিন্তু সমস্যার শেষ তখনও হয়নি। স্কুলে মিয়াওজিংকে জানানো হয় তার 2 সেমিস্টারের টিউশন ফি এখনো বাকি। বাধ্য হয়ে সে বারবার তার মাকে ফোন করে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ পায়। ধীরে ধীরে সে সম্পূর্ণ ভেঙে পড়তে থাকে। চ্যানি সব বুঝতে পারে, তাকে আশ্বস্ত করে যে খুব শিগগিরই সে সব টাকার ব্যবস্থা করবে, কারণ বিলিয়ার্ডসে সে ছিল অসাধারণ দক্ষ। বড় অঙ্কের পুরস্কারের আশায় সে একটি বিলিয়ার্ডস টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে হলের মালিক তাকে সতর্ক করে বলেন এই প্রতিযোগিতার পেছনে প্রভাবশালী লোকজন আছে, তাই প্রথম হওয়ার চেষ্টা না করে দ্বিতীয় স্থানে থেমে যাওয়াই ভালো। কিন্তু চ্যানির হাতে সময় ছিল না। প্রথম পুরস্কারের টাকাই ছিল তার একমাত্র ভরসা। সে নিজের সর্বোচ্চ দিয়ে খেলে এবং শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে। কিন্তু পুরস্কারের টাকা না নিয়ে বের হওয়ার পর আন্ডারগ্রাউন্ড পার্কিং এ কয়েকজন গুন্ডা তার পথ আটকে দাঁড়ায়। একা হয়েও চ্যানি হার মানেনি। সে টাকাগুলো নিজের শরীরের নিচে লুকিয়ে রেখে নিজে মার খেতে থাকে, কিন্তু কোনোভাবেই টাকা তাদের হাতে তুলে দেয় না। রক্তাক্ত অবস্থায় সে শেষ পর্যন্ত টাকা বাঁচিয়ে বাড়ি ফিরে আসে। মিয়াওজিং তার শরীরের আঘাত দেখে কারণ জানতে চাইলে চ্যানি মিথ্যা বলে সে নাকি শুধু রাস্তায় পড়ে গিয়েছিল। এরপর থেকে চ্যানি দিনে অটো রিপেয়ার শপে কাজ করত আর রাতে বিলিয়ার্ডস খেলে অতিরিক্ত টাকা আয় করত। অন্যদিকে মিয়াওজিং সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেত। দুজনের পরিশ্রম আর একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই ধীরে ধীরে তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এক রাতে বাথরুম থেকে মিয়াওজিং এর যন্ত্রণা ভরা চিৎকার শুনে চ্যানি ছুটে যায়। সে বুঝতে পারে তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। এক মুহূর্ত দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান মিয়াওজিং ফুড পয়জনিং এ আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে টাকা বাঁচানোর জন্য সে ঠিক মতো খাবার না খেয়ে অনেক সময় বাসি বা নিম্নমানের খাবার খেত, আর সেই কারণেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। এই ঘটনা চ্যানিকে ভীষণ কষ্ট দেয়। সে মনে করতে থাকে তার সঙ্গে থাকার কারণেই মিয়াওজিংকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তাই সে আরো বেশি পরিশ্রম করার সিদ্ধান্ত নেয় যাতে ভবিষ্যতে তার কোনো অভাব না থাকে। কিছুদিন পর আবারও বড় বিপদ নেমে আসে। একদিন বাড়ি ফিরে চ্যানি দেখে মিয়াওজিং প্রচন্ড ব্যথায় অজ্ঞান হওয়ার মতো অবস্থায় পড়ে আছে। সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর ডাক্তার জানান তার কর্পাস লিউটিয়াম রাপচার হয়েছে এবং জরুরি অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে অপারেশনের টাকা জমা দেয়, কিন্তু অপারেশনের সম্মতিপত্রে সই করার সময় সমস্যা দেখা দেয়, কারণ আইনগতভাবে তারা রক্তের সম্পর্কের কেউ নয়, তাই চ্যানি সই করতে পারে না। ঠিক তখনই এক স্থানীয় পুলিশ কর্মকর্তা সেখানে এসে অস্থায়ী অভিভাবক হিসেবে কনসেন্ট ফর্মে সই করেন। ফলে কোনো দেরি ছাড়াই মিয়াওজিং এর অপারেশন শুরু হয় এবং সফলভাবে শেষ হয়। অপারেশনের পর চ্যানি নিজের সব কাজের পাশাপাশি দিনরাত মিয়াওজিং এর সেবা করতে থাকে। দিনে কাজ, রাতে হাসপাতালে গিয়ে খাবার পৌঁছে দেওয়া, ওষুধ কেনা, বিল পরিশোধ সবকিছু একাই সামলাতো। বন্ধুরা বারবার বলতো এবার নিজের জীবন নিয়েও ভাবা উচিত এবং কোনো ভালো মেয়ের সঙ্গে সম্পর্ক করা উচিত। তো চ্যানি কখনোই মিয়াওজিংকে বুঝা মনে করেনি, তাই সব প্রস্তাব সে বিনা দ্বিধায় ফিরিয়ে দেয়। অন্যদিকে মিয়াওজিং তার এই ত্যাগ বৃথা যেতে দেয়নি। সে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে এবং পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে। ঠিক তখনই বহুদিন পর তার মা ওয়েই মিংজেন আবার ফিরে আসে। এবার তিনি একজন ধনী ব্যক্তির সঙ্গে ছিলেন। তিনি তার সব ঋণ শোধ করে দিয়েছেন এবং মিয়াওজিং এর পড়াশোনার দায়িত্ব নিতেও রাজি ছিলেন। ওয়েই মিংজেন মেয়েকে বিদেশে নিয়ে যেতে চান এবং বলেন নতুন করে জীবন শুরু করার এটাই সেরা সুযোগ। কিন্তু মিয়াওজিং যেতে চায় না। এতদিনে চ্যানি তার আসল পরিবার হয়ে উঠেছে। তবে পরে সে জানতে পারে যদি সে মায়ের সঙ্গে বিদেশে যায় তাহলে সেই ধনী ব্যক্তি চ্যানিকে অনেক টাকা দেবে। এতে চ্যানিকে আর নিজের জীবন ঝুঁকিতে ফেলে কষ্টের কাজ করতে হবে না। এই কথা শুনে প্রথম
প্রথমবারের মতো মিয়াং জিং নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে যায়। অন্যদিকে চ্যানি নিজে ওয়াই মিংজেন সম্পর্কে খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে সত্যি এখন নিরাপদ ও সচ্ছল জীবনে আছেন। সব সত্য জানার পর চ্যানি বুঝতে পারে মিয়াওজিং এর ভবিষ্যতের জন্য বিদেশে যাওয়াই হয়তো সবচেয়ে ভালো। এর কষ্ট লুকিয়ে রেখে সে তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে মিয়াওজিং এর প্রিয় নাস্তা কিনে এনে নিজেই তাকে ও তার মাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। কিন্তু ঠিক সেই সময় ওয়াই মিংজেনের প্রেমিক ফোন করে জানায় কিছু জটিলতার কারণে আপাতত তারা বিদেশে যেতে পারবে না। মিয়াওজিং এর এতে কোনো আফসোস হয় না, কারণ সে কখনোই চ্যানিকে ছেড়ে যেতে চায়নি। মা বাসে উঠে চলে যাওয়ার পর যখন সে একা বাস স্ট্যান্ড থেকে বের হয়, দেখে চ্যানি এখনো বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। একে দেখে মিয়াওজিং এর চোখ ভিজে ওঠে। সে বুঝতে পারে পৃথিবী যতই বদলে যাক, চ্যানি সেই মানুষ, সে কখনো তাকে একা ছেড়ে যায় না। কিছুদিন পর স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং অনুষ্ঠিত হয়। মিয়াওজিং একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে মঞ্চে উঠে প্রেরণামূলক বক্তব্য দেয়। এরপর একটি অনুষ্ঠানে অভিভাবকেরা নিজেদের সন্তানের হাতে সৌভাগ্যের ব্রেসলেট পরিয়ে দিচ্ছিলেন। ঠিক সেই সময় চ্যানি ওই স্কুলে পৌঁছে যায়। প্রথমবারের মতো মনে হয় মিয়াওজিং এর জন্য কেউ একজন অভিভাবক হয়ে সেখানে দাঁড়িয়েছিল। সেদিন তার মনে হয় অন্য সবার মতো তারও একজন আপন মানুষ আছে। অনুষ্ঠান চলাকালীন চ্যানি লক্ষ্য করে লিউ নামে এক ক্লাস মনিটর মিয়াওজিং এর খুব কাছের হয়ে উঠেছে। পরে কথা বলে সে জানতে পারে ছেলেটি সত্যি মিয়াওজিং কে পছন্দ করে। তবে সে জানায় আপাতত তার পুরো মনোযোগ পড়াশোনায়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই সে নিজের মনের কথা জানাবে। এই কথা শুনে চ্যানির বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নেয়। হিংসা, অস্বস্তি আর অজানা কষ্ট একসঙ্গে সব তাকে ঘিরে ধরে। কিন্তু সে নিজেকে বোঝায় মিয়াওজিং এর ব্যক্তিগত জীবনে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। তাছাড়া লিউ পড়াশোনায় মেধাবী, ভদ্র এবং ভবিষ্যৎ উজ্জ্বল। এরপর আসে স্প্রিং ফেস্টিভ্যাল। চ্যানি মিয়াওজিংকে নিয়ে টেম্পল ফেয়ারে ঘুরতে যায়। তারা একসঙ্গে সিংহ নাচ উপভোগ করে। মিয়াওজিং মজা করে বলে তার ইচ্ছে সিংহের মাথায় হাত দিতে। এক মুহূর্ত না ভেবে চ্যানি তাকে নিজের কাঁধে তুলে ধরে যাতে সে সহজে ইচ্ছেটা পূরণ করতে পারে। পরে তারা মন্দিরে গিয়ে একসঙ্গে প্রার্থনা করে। মিয়াওজিং বারবার সবচেয়ে শুভ ভাগ্যের কাঠি তোলার চেষ্টা করেও সফল হয় না। এতে সে কিছুটা হতাশ হয়ে পড়ে। কিন্তু চ্যানি এইসব ভাগ্য দুর্ভাগ্যে বিশ্বাস না করে শুধু একটি প্রার্থনাই করে মিয়াওজিং যেন সারা জীবন সুখে থাকে, তার জীবনে কখনো খাবার, কাপড় বা ভালোবাসার অভাব না হয়। এই সময়ে চ্যানির জীবনে আসে লিন্ডা। ধনী ও প্রভাবশালী পরিবারের এই তরুণী প্রথম দেখাতে চ্যানির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। চ্যানির সততা, দায়িত্ববোধ এবং সাহস তাকে গভীরভাবে মুগ্ধ করে। ধীরে ধীরে লিন্ডা প্রায় নিজের গাড়িতে করে চ্যানিকে বাড়ি পৌঁছে দিতে শুরু করে। একদিন মিয়াওজিং জানালা দিয়ে দেখে চ্যানি এক সুন্দরী মেয়ের গাড়ি থেকে নেমে বাড়িতে ফিরছে। দৃশ্যটি দেখে তার মনে অদ্ভুত এক কষ্ট আর ঈর্ষার জন্ম হয়, যদিও সে নিজেও বুঝতে পারে না কেন এমন অনুভূতি হচ্ছে। এরপর থেকে যখনই তারা একসঙ্গে বসে টেলিভিশনে কোনো প্রেমের দৃশ্য দেখত, দুজনেই অকারণে অস্বস্তি অনুভব করত। চোখাচোখি হলে লজ্জায় মুখ লাল হয়ে যেত। ধীরে ধীরে তারা উপলব্ধি করতে শুরু করে তাদের সম্পর্ক আর শুধু অভিভাবক আর পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নেই। নীরবে অজান্তে তাদের হৃদয়ে এক নতুন অনুভূতির জন্ম হয়েছে, যার নাম তারা তখনও মুখে আনতে পারেনি। সময়ের সঙ্গে চ্যানি এবং মিয়াওজিং এর সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। এতদিন তারা একে অপরকে শুধু পরিবারের সদস্য হিসেবে দেখলেও এখন দুজনেই বুঝতে শুরু করে যে তাদের অনুভূতি তার চেয়ে অনেক বেশি। কিন্তু কেউই সেই অনুভূতি মুখে প্রকাশ করার সাহস পায় না। চ্যানি নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শুধু মিয়াওজিং এর ভবিষ্যতের জন্য কাজ করে যেতে থাকে। দিনে অটো রিপেয়ার শপ, রাতে বিলিয়ার্ডস, এক মুহূর্ত বিশ্রাম নিত না। অন্যদিকে মিয়াওজিংও মন দিয়ে পড়াশোনা চালিয়ে যায়, কারণ সে জানতো চ্যানির প্রতিটি কষ্ট শুধু তার সুন্দর ভবিষ্যতের জন্য। লিন্ডার আগমনের পর মিয়াওজিং নিজের মনের পরিবর্তন আরো স্পষ্টভাবে অনুভব করতে শুরু করে। চ্যানিকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখলেই তার মন খারাপ হয়ে যেত। একইভাবে চ্যানিও যখন লিউকে মিয়াওজিং এর কাছাকাছি দেখছিল, তখন নিজের অজান্তে ঈর্ষা অনুভব করেছিল, যদিও দুজনেই নিজেদের অনুভূতিকে লুকিয়ে রাখে। ধীরে ধীরে তারা উপলব্ধি করে কঠিন সময়ে একে অপরের জন্য যে ত্যাগ, যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা তারা দেখিয়েছে, সেটাই তাদের সম্পর্কের আসল ভিত্তি। রক্তের সম্পর্ক না থাকলেও তারা একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। এই গল্পে ভালোবাসা কখনো বড় বড় কথায় প্রকাশ পায় না, বরং তা ফুটে ওঠে ছোট ছোট কাজের মাধ্যমে।
এক বাটি নুডলস ভাগ করে খাওয়া, ঠান্ডা একটি গরম কোট কিনে দেওয়া, নিজের খাবার ছেড়ে অন্যজনের জন্য পানীয় কেনা, হাসপাতালে দিনরাত সেবা করা কিংবা জীবনের সব কষ্ট নিজের কাঁধে তুলে নেওয়ার মধ্য দিয়ে দুজন মানুষের ভালোবাসা ফুটে ওঠে।